আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘ বিরতির পর আমরা আবার গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছ তাদেরকে নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন। এই আয়োজনের শেষ মুহূর্তে এসে আমরা বেশ কিছু সাজেশন ক্লাসের আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম সাজেশন ক্লাস। ইনশাল্লাহ খুবই কার্যকরী হবে ক্লাসটি। তোমরা একটু আমাকে জানাবে আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, আর একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। জি ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা? দীর্ঘ বিরতি, মাঝে ঈদ গেছে, প্লাস সকলের সমস্ত ক্লান্তি কাটিয়ে ইনশাল্লাহ আমরা আবার ক্লাসে ফিরে আসছি। আজকে থেকে রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ, যদি তোমাদের সারা ঠিকঠাক থাকে। সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে? একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবা ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আজকে তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, আমি তোমাদেরকে একটা কথা বারবার বলতেছিলাম ভাইয়া, ইংরেজির বেসমেন্ট ঠিক করার জন্য লাস্ট মোমেন্টে আসলে প্রশ্ন ব্যাংক বা প্রিভিয়াস কোয়েশ্চেন বিগত ঢাকা ইউনিভার্সিটিতে আসা, বিসিএসে আসা অথবা বিগত প্রশ্ন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই। তুমি কতটুকু পড়াশোনা করছো না করছো এটা সমস্ত কিছুই ডিপেন্ড করবে আসলে তুমি পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারতেছো কি না। একটু বন্ধু বান্ধবদেরকে জানাই দিবা যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আমি খুব দ্রুতই আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা মোটামুটি বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এই পরীক্ষাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 1, আসি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি। হোয়াই ড্যাশ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, হোয়াই ড্যাশ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। এখানে অপশন এ আছে হচ্ছে ডু নট শি, অপশন বি আছে ডিড নট শি, অপশন সি আছে ডিড নট হিম, অপশন ডি আছে ডাজ নট ইউ। এই জাতীয় প্রশ্নগুলা আসলে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। একটু অ্যান্সার করার চেষ্টা করো, একটু অ্যান্সার করার চেষ্টা করো। আমি পরবর্তীতে অবশ্যই সলভ করিয়ে দিব। একটু অ্যান্সার করার চেষ্টা করি, আমি পরবর্তীতে অবশ্যই সলভ করিয়ে দিব। তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম অবস্থায় না পারলে আমি তো অবশ্যই বুঝাই দিব। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াই ড্যাশ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, ডু নট শি, ডিড নট শি, ডিড নট হিম, ডাজ নট ইউ। আমরা এখানে অ্যান্সার পাচ্ছি বি। আসলে আমরা একটু লক্ষ্য করি কোন এখানে কারেক্ট অ্যান্সার আসলে কোনটা। ডু নট শি, এখানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেই বারবার বলি ভাইয়া, আমি যখন ক্লাসে ব্যাখ্যাগুলান বলবো একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবা। এতে করে হবে কি, এই নোটগুলান তুমি পরীক্ষার হলে যাওয়ার পূর্বে একবার করে রিকল করে যেতে পারবা খুব ইজিলি ইনশাল্লাহ। এই শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এই শি এর সাথে ডু নট বসতে পারে না, শি এর সাথে বসবে হচ্ছে অবশ্যই ডাজ নট। সুতরাং এ নাম্বার অপশন ডি আমাদের সিকোয়েন্স অনুযায়ী ভুল। ডিড নট শি হতে পারে, কারণ এই ডিড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এই ডিড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এই পাস্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই থাকুক না কেন সমস্ত জায়গায় তোমাকে ডিডই অ্যান্সার করতে হবে, ডিডের কোনো বিকল্প এখানে নাই। এরপরে দেখো আছে কি ডিড নট হিম। আসলে আমাদের এই ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যে বাক্যগুলান থাকবে সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব যখন আমি বসাবো, এরপরে বসাইতে হবে আমাকে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। একটু এই স্ট্রাকচারটা তোমরা একটু লিখে নিবা। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে বসবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব পাইছি, এরপরে হিম কিন্তু ভাইয়া সাবজেক্ট না, এই হিম হচ্ছে কি
এই হিম হচ্ছে অবজেক্ট, হিম হচ্ছে হিয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সুতরাং হিম হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে সি নাম্বার অপশনটিও আমাদের কারেক্ট হবে না। অপশন ডি এ আছে ডাজ নট ইউ। ইউ কোন পার্সন ভাইয়া? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সাথে ডাজ বসবে না, সেকেন্ড পার্সনের সাথে কি বসবে? সেকেন্ড পার্সনের সাথে বসবে হচ্ছে ডু। সুতরাং এই ডাজ নট ইউ এই অপশনটাও আমার হচ্ছে না। তাহলে এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি ভাইয়া? হোয়াই ডিড নট শি অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? কেন সে আমার প্রস্তাবটি গ্রহণ করে নাই? এবং অতীতকালের একটা কাজ অবশ্যই পাস্ট টেন্সে তোমাকে রাখতে হবে। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আর তোমরা প্রত্যেকেই বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবা, যাতে করে আমি ক্লাসটি, এই ফ্রি কার্যক্রমটি তোমাদের জন্য প্রত্যেক দিন চালাতে পারি। যদি অডিয়েন্স এঙ্গেজমেন্ট না থাকে, আসলে ভাইয়া এই কার্যক্রম চালানো কিন্তু একটু টাফ হয়ে যাবে। সবাই এই প্রশ্নটা ক্লিয়ার হলে একটু ডান লিখবা, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আর আমি অবশ্যই, তোমরা যারা ক্লাসটা একটু ভাই বন্ধু বান্ধবদের মেনশন করে দাও এবং একটু ক্লাসটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, এতে করে আমাদের যদি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় তাহলে আমি রেগুলার ফ্রি ক্লাস নেব। আদারওয়াইজ কিন্তু ভাইয়া এই গরমের মাঝে বুঝতেইছো বিষয়টা খুবই টাফ হয়ে যাবে আমার জন্য। কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইন নাউন? অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনটা নাউন নয় সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এখানে চারটা অপশন আছে, আছে পিউরিটি, আছে লনলিনেস, আছে চাইল্ডহুড, আছে হচ্ছে ফেয়ারলি, এবং আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস এই অংশটা থেকে আসলে তোমাদের প্রশ্ন আসবে মাস্ট। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পেস, এখান থেকে তোমার আসলে প্রশ্ন মাস্ট আসবে। সুতরাং একটু অ্যান্সার করার সবাই চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে আসা একটা প্রশ্ন, মাস্ট আসবে গুচ্ছতে, কোনো মিস নাই। আমি অ্যান্সার পাচ্ছি এ, অ্যান্সার পাচ্ছি ডি। তাহলে তোমরা প্রত্যেকেই ভাইয়া অন্তত 5 জন করে বন্ধুকে মেনশন করে দিবা, এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। অন্তত 5 জন করে বন্ধুকে মেনশন করে দিলে আমাদের কিন্তু এই অডিয়েন্সটা 40-50 জনে চলে যাবে। এত কম স্টুডেন্ট ক্লাসকে থাকলে কিন্তু ভাইয়া একটু টাফ হয়ে যাবে ক্লাস কন্টিনিউ করা, এটা হয়তো বা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা ছিল পিউরিটি, TY যুক্ত থাকা, NE যুক্ত থাকা, HOOD হুড, নেস, TY CY এই জাতীয় শব্দগুলো যুক্ত থাকলে এটা কি শব্দ বলি? না ভাইয়া, এটাকে আমরা বলি হচ্ছে সাফিক্স, এটাকে আমরা বলি হচ্ছে সাফিক্স। সাফিক্স এবং প্রেফিক্সের মধ্যে যে মেইন ডিফারেন্সটা, প্রেফিক্স বসে হচ্ছে পূর্বে, প্রেফিক্স মানে পূর্বে, এই প্রেফিক্স বসবে হচ্ছে শব্দের পূর্বে, আর সাফিক্স বসবে হচ্ছে শব্দের শেষে, সাফিক্স বসবে হচ্ছে শব্দের শেষে। তাহলে আমাদের এখানে প্রত্যেকটাই দেখো শব্দের শেষে বসেছে। এখন এখানে যে মেইন বিষয়টা দেখো, এই পিউরিটি স্বচ্ছতা, এটা নাউন, এটা ঠিক আছে, সুতরাং এই অপশনটা হবে না। লনলিনেস একাকিত্ব, এটাও নাউন, লনলিনেস মানে একাকিত্ব, এটাও নাউন, এটাও ঠিক আছে। চাইল্ডহুড, চাইল্ডহুড মানে আমরা কি জানি ভাই? শৈশব, এই শৈশবটাও কিন্তু নাউন। সুতরাং এই তিনটা অপশনই এখানে নাউন, তিনটাই বাদ। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার, ফেয়ারলি। এক্ষেত্রে এই ফেয়ারলি কোন পার্ট অফ স্পিচ, সবাই একটু অ্যান্সার করে দেখি। ফেয়ারলি কোন পার্ট অফ স্পিচ? এখানে ফেয়ারলি নাউন না এতটুকু নিশ্চিত, বাট এই ফেয়ারলি কোন পার্ট অফ স্পিচ একটু জানাও দেখি। ফেয়ারলি কোন পার্ট অফ স্পিচ একটু জানাও। অ্যাডভার্ব, ইয়েস এক্স্যাক্টলি, এটাই আমি চাচ্ছিলাম। কারণ কি ভাই, ফেয়ার শব্দটা, এই ফেয়ার শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি এর আগে তোমাদের বিগত ক্লাসগুলোতে বারবার বলছিলাম, অ্যাডজেক্টিভের সাথে যখন LY যুক্ত হবে এই শব্দটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হলে এই শব্দটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং এই ফেয়ারলি শব্দটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, বাকি তিনটা নাউন। সবাই কোয়েশ্চেন নাম্বার 2 ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আর আমি তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দিলে ভাই আমি অবশ্যই দেখানো পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 2 সবাই ক্লিয়ার?
ইয়াস, অ্যাডজেক্টিভ প্লাস ly হচ্ছে অ্যাডভার্ব। থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি, দ্য সান ওয়েন্ট ডাউন ড্যাশ। এখানে অপশন এ আছে প্রেপোজিশন, অপশন বি অ্যাডভার্ব, সি হচ্ছে নাউন, ডি হচ্ছে কনজাংশন। এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ আমাদের এখানে মেইনলি ইন্ডিকেট করে চেয়েছে, ডাউন কোন পার্ট অফ স্পিচ একটু জানাও দেখি। আর একটু ভাইয়া তোমাদের প্রত্যেকের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি প্রত্যেকের অন্তত 5 জন করে বন্ধুকে মেনশন করে দিতে হবে। 5 জন করে বন্ধুকে যদি মেনশন করে দাও, আমাদের অডিয়েন্সটা কিন্তু 40-50 জনে চলে যাবে। আমি প্রত্যাশা করব তোমরা সকলে একটু মেনশন করে দিবা। পরবর্তী প্রশ্নটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। আর আমি আজকে থেকে আমার দাগানো যে পিডিএফটা, এটা আর পাবলিকলি ওপেন করব না, এতে করে আসলে যারা একটু পরিশ্রম করে তারাও পেয়ে যায়, যারা পরিশ্রম করে না তারাও পেয়ে যায়। আমি আজকে থেকে এই দাগানো পিডিএফ আর পাবলিকলি ওপেন করব না। দাগানো পিডিএফ পেতে গেলে অবশ্যই ক্লাস শেয়ার করতে হবে ভাইয়া। দাগানো পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ক্লাস শেয়ার করতে হবে, তাছাড়া আসলে দাগানো পিডিএফ আর ওপেনলি আমি দিচ্ছি না ইনশাআল্লাহ। প্রশ্ন নাম্বার 3-তে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, এখানে দ্য সান হচ্ছে সাবজেক্ট, দ্য সান হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখন ভার্বকে যে মডিফাই করবে ভাই, ভার্বকে যে মডিফাই করবে তাকে নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। এটা অবশ্যই কি হবে, ভার্বকে যে মডিফাই করবে সে অবশ্যই হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব এমন একটা পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে নাউন এবং প্রোনাউন ব্যতীত, কি বলছি, নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডভার্ব, এক্সেপ্ট নাউন এবং প্রোনাউন। তাহলে কি বলছি, নাউন এবং প্রোনাউন ব্যতীত 8টা পার্ট অফ স্পিচে যে বাকি 6টা পার্ট অফ স্পিচ থাকবে, এই 6টাইকে মডিফাই করতে পারবে হচ্ছে অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্ব এমন একটা পার্ট অফ স্পিচ, এ নিজেকেই মডিফাই করতে পারে। সুতরাং যেহেতু ভার্বকে মডিফাই করছে, তাহলে আমাদের এই ডাউন হচ্ছে একটা অ্যাডভার্ব। প্রশ্ন নাম্বার 3 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। সত্য কথা বলতে ভাইয়া, ঢাকায় এত বেশি গরম পড়ছে আসলে বলার মতো না। এই গরমের মধ্যে স্লাইড বানানো এবং এই গরমে ক্লাস নেওয়া বিষয়টা মোটেও ইজি না। অবশ্যই তোমাদের আন্তরিকতা থাকতে হবে, আদারওয়াইজ এই জিএসটির জন্য আমার আর ফ্রি প্রোগ্রাম চালানোর খুব বেশি প্রয়োজনও কিন্তু ভাইয়া নাই, কারণ তোমরা বুঝতেই পারতেছো হয়তোবা। পরবর্তী প্রশ্নটা দেখো, হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। এখানে আমাদের ডিসএগ্রিয়েবল কোন পার্ট অফ স্পিচ এটা একটু জানতে চেয়েছে, এটা সবাই অ্যান্সার করো দেখি। হি ওয়াজ রেদার আর ডিসএগ্রিয়েবল ম্যান, আছে প্রেপোজিশন, আছে অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। সারা বাংলাদেশেই গরম ভাইয়া, সুতরাং এই গরমের মধ্যে আমার এই ফ্রি প্রোগ্রাম চালানোর কি খুব বেশি প্রয়োজন আছে বলো, যদি তোমাদের এঙ্গেজমেন্ট না থাকে? অ্যাডজেক্টিভ পাচ্ছি আমি অ্যান্সার। তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছো ভাইয়া, এগুলো তোমরা আসলে পারবা। এবং একটা জিনিস মাথায় রেখো, এর বাইরে প্রশ্ন আসবে না, এতটুকু তুমি নিশ্চিত থাকো। তুমি বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা এর বাইরে আসলে কিছু আসবে না। বেশি পড়ার দরকার নাই, যা পড়াই এর আঙ্গিকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ এখানে মেইন ভার্ব, এই ওয়াজ হচ্ছে এখানে মেইন ভার্ব। এরপরে আছে আর্টিকেল, আর্টিকেল বা ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে, 1টা 2টা 3টা, তাহলে 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার। এখানে 1 নাম্বার যে শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্ব। আমি এর আগে তোমাদেরকে বিগত ক্লাসে অবশ্যই বলছিলাম আমার যতটুকু মনে পড়ে। এরপরে 2 নম্বর যে শব্দটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর 3 নম্বর যে শব্দটা এটা হচ্ছে নাউন। তাহলে লাস্টের শব্দটা হবে নাউন, নাউনের পূর্বে যেটা বসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে একটা বসলে অ্যাডভার্ব, 2টা বসলে সে 2টাও অ্যাডভার্ব। সুতরাং আমরা এখানে যে প্রশ্নটা লক্ষ্য করতেছি, হি ওয়াজ আ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান, এই প্রশ্নে ডিসএগ্রিয়েবল কি ভাই, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোন অপশনে আছে, এ নাম্বার।
এবং এখানে তোমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ যেহেতু আমার অ্যান্সার ডি নাম্বারে আছে, তোমার কিন্তু এই ডিসএগ্রিয়েবলের নিচে আন্ডারলাইন না থেকে এই রেদারের নিচেও থাকতে পারতো। যদি রেদারের নিচে থাকতো তখন কি হইতো ভাই? রেদারের নিচে থাকলে তখন অবশ্যই তুমি অ্যান্সার করতা অ্যাডভার্ব। প্রশ্ন নাম্বার 4, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 4, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 4, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ডান, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এবং তোমাদের উদ্দেশ্যে আজকে এতটুকু নিশ্চিত করে দিচ্ছি, তোমরা যদি দাগানো পিডিএফ পেতে চাও অবশ্যই আজকে থেকে ক্লাস শেয়ার দিতে হবে, কারণ আমি উন্মুক্ত করে দিয়েছিলাম, কারণ উন্মুক্ত করে দিয়ে খুব বেশি উপকার আসলে হয় নাই। তোমরা মিনিমাম আসলে কৃতজ্ঞতা বোধটাও দেখাচ্ছ না, এটা খুবই হতাশাজনক। পরবর্তী প্রশ্নটা দেখি। দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ অ্যাট 4:30 বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। আছে সাপোজড, আছে ইজ সাপোজড, আছে ওয়াজ সাপোজ টু, আছে নান। একটু অ্যান্সার করে দেখি। প্রশ্ন নাম্বার 5, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 5, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 5, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 5, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। অ্যান্সার আসতেছে এ সি এ, নান। কানিজ অ্যান্সার করছে নান। তাহলে আমরা একটু প্রত্যেকে ট্রাই করো ভাইয়া। এখানে বিষয়টা হচ্ছে, তুমি যদি এখানে অ্যান্সার করতে ভয় পাও, তার মানে তুমি কি পরীক্ষার খাতায় বাদ দিয়ে আসতে পারবা? এটার কি কোনো সুযোগ আছে? অবশ্যই নাই। সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে, অ্যান্সার ভুল হোক সঠিক হোক এটা ফ্যাক্টর না, ট্রাই করতে হবে যাতে পরবর্তীতে আর ভুল না হয়। এখানে দেখো বাক্যের মিনিংটা কীরকম দাঁড়ায়। দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ অ্যাট 4:30, অর্থাৎ 4:30-এ ট্রেনটা কি অ্যারাইভ করার কথা ছিল, বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। কিন্তু এটা কি করছে ভাই? 1 ঘন্টা দেরি করে আসছে। 1 ঘন্টা দেরি করে আসছে। এক্ষেত্রে হওয়ার কথা বা কোনো কিছু যাওয়ার কথা, এক্ষেত্রে তোমাকে যে অ্যান্সারটা করতে হবে সেটা হচ্ছে বিভার প্লাস সাপোজড টু। বিভার প্লাস সাপোজড টু। কি বলছি ভাই? বিভার প্লাস সাপোজড টু। তাহলে আমাদের কোন অপশনটা এখানে আসছে? দেখো এখানে দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, এরপরে আমার লাগবে কি? বিভার্ব, এরপরে আমার লাগবে হচ্ছে বিভার্ব। এখন বিভার্ব কোন অপশনে আছে? এ নাম্বারে বিভার্ব নাই, এ নাম্বার বাদ। ইজ সাপোজড বিভার্ব আছে, ওয়াজ সাপোজড বিভার্ব আছে, নান হচ্ছে না। তাহলে এ এবং ডি বাদ। এক্ষেত্রে দেখো ইজ সাপোজডের পরে কিন্তু ভাই আমার টুটা নাই, সুতরাং বি নাম্বার অপশনটি হচ্ছে না। সি নাম্বারটা আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। দ্য ট্রেন ওয়াজ সাপোজড টু। দ্য ট্রেন ওয়াজ supposed to arrive at 4:30 but it was an hour late। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এবং এটা অতীতকালের ঘটনা, যেহেতু অতীতকালের ঘটনার ক্ষেত্রে অবশ্যই ওয়াজ তোমাকে কারেক্ট অ্যান্সার করতে হবে। অতীতকালের ঘটনার ক্ষেত্রে অবশ্যই কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া? ওয়াজ। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। ডান, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে পরবর্তী প্রশ্নটা যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মডিফায়ার থেকে যদি সর্বোচ্চ কঠিন প্রশ্ন আসে তাহলে এটা আসবে। মডিফায়ার থেকে যদি সর্বোচ্চ কঠিন আসে তাহলে এটা আসবে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস দ্য ডগ বিট মি, এ ডগ বিট মি, এ ডগ বাইট মি, আই ওয়াজ বিটেন বাই আ ডগ। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। এবং মডিফায়ার থেকে বলছি তো সর্বোচ্চ কঠিন প্রশ্ন যদি আসে
তাহলে এটা আসবে মাস্ট। এটাকে তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সবাই একটু প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করি। হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস দ্য ডগ বিট মি না এ ডগ বিট মি? বলো তোমরা, কেন জানি মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা পেরে যাচ্ছ। থ্যাংক ইউ, পারাটা উচিত। এই প্রশ্নটা একটু ট্রিকিও বটে। দেখো সেন্টেন্সের মিনিংটা কি ছিল, হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস। এখানে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, মডিফায়ারের অ্যান্সার তুমি আসলে কিভাবে করবা। মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাবা। এই কথাটা একটু লিখে নাও। মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। এখানে বাক্যটা একটু লক্ষ্য করো, হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস। এখন ভাই ক্লাসে যাওয়ার এই কাজটা কে করতেছে, আই না ডগ? আমি করতেছি না কুকুর করতেছে? দেখো তাহলে ক্লাসে যাওয়ার কাজটা কিন্তু ডগ করতেছে না। সুতরাং এই ডগ এখানে সাবজেক্টে প্রথমে বসবে না, এর পাশে বসাইতে হবে আইকে। এর পাশে বসাইতে হবে হচ্ছে আইকে, যেহেতু আইকে মডিফাই করতেছে। তাহলে ক্লাসে যাওয়ার সময় আমাকে কুকুর কামড়িয়েছিল, যেহেতু আই হচ্ছে আমার এখানে মেইন সাবজেক্ট, একেই মডিফাই করতেছে। সুতরাং মডিফায়ারের পাশে এই আইকেই বসাইতে হবে। একটা অপশনে আছে আই পাশে, সেটা হচ্ছে আই ওয়াজ বিটেন বাই এ ডগ। এবং এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, আই ওয়াজ বিটেন বাই আ ডগ কেন হইল? আই ওয়াজ বিটেন বাই আ ডগ। এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, দেখো আমাকে একটা কুকুর কামড়িয়েছিল, আসলে কেউ কিন্তু ইচ্ছা করে কামড়টা খায় নাই। সুতরাং কাজটা অবশ্যই প্যাসিভ মুডে হবে, কাজটা অবশ্যই প্যাসিভ মুডে হবে। খুবই গুরুত্বপূর্ণ, মানে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস আই ওয়াজ বিটেন বাই আ ডগ। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। পরবর্তী প্রশ্নটা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। ডান, থ্যাংক ইউ। আমি তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট ভাইয়া, সেটা হচ্ছে সি কেন হবে না ভাইয়া? আমি বলছিলাম মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। এখানে ক্লাসে যাওয়ার কাজটা কুকুর করে নাই, ক্লাসে যাওয়ার কাজটা কুকুর করে নাই, ক্লাসে যাওয়ার কাজ করছি আমি। সুতরাং আমি হচ্ছে এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি প্রথমে বসবে সাবজেক্টের জায়গায়। পরবর্তী প্রশ্নটা দেখো, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, স্পিক্স, ইজ স্পিকিং, ইজ স্পোকেন, হ্যাজ স্পোকেন। একটু অ্যান্সার করি দেখি। পরবর্তী প্রশ্নটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। শেয়ার ডান, দেবল দাস, থ্যাংক ইউ ভাইয়া। সবাই অ্যান্সার করার চেষ্টা করি। তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা আমাকে এতটুকু এনশিওর করো যাতে করে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি। আর আদারওয়াইজ যদি মনে করো এঙ্গেজমেন্ট একেবারেই কম হয়ে যায়, তাহলে ক্লাস পরিচালনা করা আমার জন্য একটু টাফ হয়ে যাবে, এটা তোমরা হয়তো বা বুঝতেই পারছো। সবাই অ্যান্সার করি ভাইয়া। ইংলিশ ইজ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সবাই অ্যান্সার করার চেষ্টা করি। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সি হবে। দেখি আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টের এখানে অ্যান্সার করছি হচ্ছে, পাচ্ছি সি। আমরা একটু বাক্যটা লক্ষ্য করি। দেখো ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংরেজি যে ভাষাটা, এই ভাষায় যে কথা বলা হয়,
এই কথা বলার যে মেইন বিষয়টা, এটা কিন্তু নিজে নিজে বলা হয় না, এটা কারো মাধ্যমে বলা হয়, কারো মাধ্যমে বলা হয়, কারো মাধ্যমে বলা। তার মানে এটা অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে প্যাসিভ মোডে, এটা অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে হচ্ছে প্যাসিভ অবস্থায়। এখন যখন তুমি প্যাসিভ মোডে নিয়ে যাবা, প্যাসিভ মোডে নিয়ে যাওয়ার যে মেইন শর্ত সেটা হচ্ছে বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। কি বলছি ভাইয়া? প্যাসিভ মোডে নিয়ে যাওয়ার যে মেইন শর্ত সেটা হচ্ছে বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। দেখো, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এখানে আমার স্পিক্স, ইংলিশ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে ব্যবহার হবে না, হবে না। সুতরাং এটা আছে একদম বেসিক মুডে, বেসিক মুড দিয়ে আসলে আমার কাজ নাই, আমার লাগবে প্যাসিভ অবস্থায়, এই নাম্বারটা বাদ। অপশন বি আছে ইজ স্পিকিং, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কাজ চলমান বুঝিয়েছে। না ভাই, আমার চলমানেরও প্রয়োজন নাই, বি নাম্বার অপশন ডিও হচ্ছে না। এখন আমাদের হাতে অপশন আছে দুইটা, ইজ স্পোকেন আছে হ্যাজ স্পোকেন, দুইটার সাথেই দেখো অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। তাহলে এখন ইজ স্পোকেন হবে না হ্যাজ স্পোকেন হবে, একটু জানাও দেখি। ইজ না হ্যাজ, একটু বলো। ইজ হবে না হ্যাজ হবে, বলো। ইজ হবে না হ্যাজ হবে? এখন হ্যাজ কেন হবে না? এই বিষয়টা হচ্ছে আমাদের এই কাজটা কিন্তু এখনো কন্টিনিউয়াসলি পৃথিবীতে চলতেছে। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর এই হ্যাজ স্পোকেন কখন হইতো? হ্যাজ স্পোকেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসতো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি জানি ভাই? কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, সেক্ষেত্রে আমরা করি প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং ডি নাম্বার অপশন ডি হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার সি নাম্বার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ডান, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, শি টোল্ড মি হিজ নেম আফটার হি আছে লেফট, আছে হ্যাজ লেফট, আছে হ্যাড লেফট, আছে হ্যাজ বিন লিভিং। টেন্স থেকে আসা একটা প্রশ্ন, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। টেন্স থেকে আসা একটা প্রশ্ন, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। টেন্স থেকে আসা একটা প্রশ্ন, একটু সবার অ্যান্সার দেখতে চাই। সরণি অ্যান্সার করছে হ্যাড লেফট, সি 100%। এক্ষেত্রে তোমার বিফোর এবং আফটারের ব্যবহারটা তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলান দেখছো, অবশ্যই আমি মনে করি তোমরা পারবে। কারণ কি ভাই, এখানে আমরা একটু পুরো বাক্যটা লক্ষ্য করি। শি টোল্ড, শি হচ্ছে সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আছে মি অবজেক্ট, এরপরে আছে হিজ নেম, এরপরে দেখো আছে আফটার। এক্ষেত্রে তোমরা একটা জিনিস একটু লিখে নাও, বিফোর এবং আফটার, বিফোর এবং আফটার। বিফোর এবং আফটারের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, বিফোর এবং আফটার, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। এখন বাকি যে দুইটা টেন্স থাকবে, এই দুইটা টেন্স নিতে হবে তোমাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, এই দুইটা টেন্স নিতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি বলছি ভাইয়া, বিফোরের পূর্বে আফটারের পরে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বাকি অংশ বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এই সেন্টেন্সের কি অবস্থায় আছে দেখো, প্রথম অংশটা আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে আফটারের পরের অংশ কি হবে ভাইয়া, পাস্ট পারফেক্টে বসবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এই কোন অপশনের সাথে মিলে?
এখানে দেখো হি আমার সাবজেক্ট আমি পেয়ে গেছি। এখন হ্যাড প্লাস V3 লেফট, শুধু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে না, হ্যাজ লেফট প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না, হ্যাড লেফট। ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, সে নাম্বার। আর হ্যাজ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, এই প্রশ্নটা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা একটু লক্ষ্য করি। মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু ড্যাশ অ্যাবাউট দেয়ার এক্সামস রেজাল্ট। এটা সবাই অ্যান্সার করে দেখি। আছে ওরি, আছে রিফ্লেক্ট, আছে ইনকোয়ার, আছে কমেন্ট। এটা মেইনলি সেন্টেন্স কমপ্লিশনের একটা প্রশ্ন এবং ভোকাব বেসড। সেন্টেন্স কমপ্লিশনের একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলা যেটা বলতে পারি ভোকাবুলারি বেসড, সেন্টেন্সের মিনিং দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। এটা বলো দেখি সবাই। সেন্টেন্স কমপ্লিশনের একটা প্রশ্ন এবং এটা বলা যায় ভোকাবুলারি বেসড প্রশ্ন। সেন্টেন্স কমপ্লিশনের একটা প্রশ্ন এবং এটা সবার অ্যান্সার দেখতে চাই ভাইয়া। ওরি অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইয়াস। মুখস্থ আইটেমে যদি তোমরা একটু দক্ষ থাকতা এটা খুব ইজিলি পেরে যাওয়ার কথা। দেখো আমরা যদি এখানে ওরি দিয়ে অ্যান্সারটা করি, কি আসতেছে? মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু ওরি অ্যাবাউট দেয়ার এক্সামস রেজাল্ট। অর্থাৎ অনেক শিক্ষার্থীরা এখন কি করবে? তাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে কি দুশ্চিন্তা করা শুরু করবে। এক্ষেত্রে তোমার অবশ্যই বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ওরি। দুশ্চিন্তার ক্ষেত্রে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ওরি অ্যাবাউট। এবং তোমাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এই জাতীয় বাক্যগুলোর অ্যান্সার করার ক্ষেত্রে তোমার ভোকাবুলারি একটু সেন্স ভালো থাকতে হবে। দেখো রিফ্লেক্ট মানে কি? প্রদর্শন। মিনিংগুলো একটু লিখে দেই। রিফ্লেক্ট মানে প্রদর্শন, ইনকোয়ার মানে হচ্ছে অনুসন্ধান, ইনকোয়ার মানে হচ্ছে অনুসন্ধান, সুতরাং এটা হচ্ছে না। কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা, কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। তাহলে বি সি ডি তিনটা অপশনই বাদ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এই নাম্বার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। থ্যাংক ইউ। এখানে আমি দেখতেছি তোমরা 21 জন ক্লাস করতেছো। তোমরা 21 জন যদি 5 জনকে করে মেনশন করে দাও, আমাদের কিন্তু 100 জন লোক এখানে হয়ে যাওয়ার কথা। একটু মানে বিশেষ অনুরোধ ভাইয়া, এত গরমের মাঝে ক্লাস নিচ্ছি জাস্ট তোমাদের কথা চিন্তা করে। বাট তোমরা যদি এরকম করো বিষয়টা কিন্তু একটু টাফ হয়ে যাবে। আচ্ছা আজান দিচ্ছে তো, আমরা 2টা মিনিট বিরতি নেই, 2 মিনিট পরেই আসবো। লাইভ চলতেছে, কেউ চলে যেও না, 2 মিনিট ওয়েট, জাস্ট 2টা মিনিট।
তোমরা কি আসো না গেছো? তোমাদের প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট যে ভাইয়া যদি এঙ্গেজমেন্ট ধরে রাখার দায়িত্বটা অবশ্যই তোমাদের। জাস্ট যদি পোলাপাইন আসে একটা ক্লাস করলে অবশ্যই বুঝতে পারবে ক্লাস করা উচিত কি না। এক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের একটু হেল্প করা বিশেষভাবে জরুরি। পরবর্তী প্রশ্নে চলে যাই, কারণ এই গরমের মধ্যে ভাই বুঝতেই পারতেছো ফ্রি ক্লাস নেওয়াটা কি পরিমাণ মানে টাফ আমার জন্য অবশ্যই। পরবর্তী প্রশ্নটা দেখো, দ্য মেজরিটি টু দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। এক্ষেত্রে এখানে দেখো তিনটা বাক্য শব্দের নিচে আন্ডারলাইন করা আছে, দ্য, টু এবং ভায়োলেন্স। এই জাতীয় প্রশ্ন যদি পরীক্ষায় আসে এক্ষেত্রে তোমরা কিভাবে অ্যান্সার করবা? এক্ষেত্রে তোমাকে অ্যান্সার করতে হবে যেটা ভুল, যে অপশনটা ভুল আছে ওটাই অ্যান্সার, যেটা ভুল ওটাই অ্যান্সার। তাহলে একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি পরবর্তী প্রশ্নটা। দ্য মেজরিটি টু দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। একটু অ্যান্সার করি সবাই, একটু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। অ্যান্সার পাচ্তেছি টু, স্মরণী অ্যান্সার করছে টু, দেবল দাস অ্যান্সার করছে টু। এটা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। আর তোমাদের 20 জনের প্রতি একটা রিকোয়েস্ট, প্রত্যেকে 5 জন করে বন্ধুকে মেনশন করে দিবা যাতে আমাদের 100 জন মানুষ হয়ে যায় ইনশাল্লাহ। যত বেশি অডিয়েন্স হবে অত বেশি ক্লাসে ভালো কিছু পাবা ইনশাল্লাহ, এতটুকু নিশ্চিত থাকো। যাতে তুমি আমাকে বিগত যে কয়েকটা ক্লাস করছো এবং লাস্ট টাইম পর্যন্ত যাতে আমি ক্লাস নিতে পারি এতটুকু মেন্টালিটি আমার ধরে রাখো। পরবর্তী প্রশ্নটা যেখানে দেখতেছিলাম, এখানে আমরা দা এবং অফের মাঝে যদি একটা শব্দ থাকে এই শব্দটা হয় সবসময় নাউন। এটা একটু লিখে নাও, দা এবং অফের মাঝে একটা শব্দ থাকলে এই শব্দটা হয় হচ্ছে সবসময় নাউন। দেখো এখানে আছে দা, আছে মেজরিটি, এই মেজরিটি হচ্ছে নাউন, তাহলে এর পরবর্তীতে আর টু বসবে না, বসবে হচ্ছে অফ। দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। এই অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন, এই অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন। এখন ভাইয়া প্রেপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে এই একটা শব্দকে করতে হবে কি নাউন। দেখো তো আমাদের এই বাক্যে কি বলছে, এখানে এই ভায়োলেন্স হচ্ছে নাউন, স্ক্যান্ডালও কিন্তু নাউন, সুতরাং দুইটাই ঠিক আছে। যেহেতু অর দিয়ে যুক্ত আছে তাহলে আমাদের পুরো বাক্যটা যদি আমি আরেকবার মডিফাই করার চেষ্টা করি, কি আছে, দা হচ্ছে এখানে, দা এবং অফের মাঝে একটা শব্দ থাকলে সেটা নাউন, যেহেতু দা আছে মেজরিটি নাউন তাহলে তার পরবর্তীতে একটু বসবে না। এরপরে দা নিউজ, এরপরে আছে ইজ অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে শব্দ আছে অবশ্যই বানাইতে হবে কি ভাই নাউন। এখানে ভায়োলেন্সে নাউন, স্ক্যান্ডালও নাউন। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। তাহলে আমাদের এখানে টু হচ্ছে ভুল এবং এটাই কারেক্ট অ্যান্সার, যেটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া, সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ডান, থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, প্রেপোজিশন, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। একটু অ্যান্সার করে দেখি সবাই। আওয়ার ব্লেসিং, আমাদের যে আশীর্বাদ, এগুলা ভাইয়া ক্লিয়ার না। শিপন মিয়া, কেন ক্লিয়ার না? আচ্ছা আরেকবার বলতেছি, দেখো আমি আগের প্রশ্ন যেটা বলছিলাম, দা এবং অফের মাঝে একটা শব্দ থাকলে সেটা সবসময় হবে নাউন। এখানে দা আছে, মেজরিটি নাউন আছে, সুতরাং এখানে আর টু বসবে না, এখানে বসবে হচ্ছে অফ। এরপরে অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে শব্দ থাকলে সেটা নাউন। ভায়োলেন্সও নাউন, যেহেতু অর দ্বারা যুক্ত আছে দুইটা শব্দই হবে নাউন। পরবর্তী প্রশ্ন দেখো, আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, কি হবে একটু জানাও দেখি। অ্যাবভ এখানে কোন পার্ট অফ স্পেস? এখানে আমরা একটু প্রশ্নটা যদি ভাঙার চেষ্টা করি কি অবস্থায় আছে। আওয়ার ব্লেসিং হচ্ছে পুরোটাই সাবজেক্ট। এখন আমরা জানি সাবজেক্ট হিসাবে বসতে পারে হয় নাউন অথবা প্রোনাউন, সাবজেক্ট হিসাবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। তাহলে আওয়ার ব্লেসিং নাউন অথবা প্রোনাউন। কাম হচ্ছে এখানে ভার্ব, মেইন ভার্ব, কাম হচ্ছে এখানে মেইন ভার্ব।
এরপরে আছে একটা প্রেপোজিশন, এই ফ্রম হচ্ছে কি ভাই প্রেপোজিশন, এবং এই প্রেপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে কিছু দেখার দরকার নাই, এটা অবশ্যই নাউন। প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে কিচ্ছু দেখার দরকার নাই, এটা অবশ্যই হবে ভাইয়া নাউন। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার অ্যাবভ হচ্ছে একটা নাউন। এখন সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। ডান, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখি। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চিউ, এখানে ফরগিভনেস কোন পার্ট অফ স্পেস একটু জানাও। একটু জানাও ভাইয়া, ফরগিভনেস কোন পার্ট অফ স্পেস। তাহলে নাউনের সাবজেক্টের জায়গায় বসছে, হয় নাউন অথবা কি হবে প্রোনাউন। এখন প্রোনাউন কি অপশনে আছে দেখো দেখি, প্রেপোজিশন আছে, অ্যাডভার্ব আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে। সুতরাং প্রোনাউন যেহেতু নাই, কোনো কিছু দেখার আর দরকার নাই, অবশ্যই হবে ভাইয়া। ওখানে দুইটা শব্দ ছিল না শিপন, তুমি বুঝতে পারো নাই, ওখানে অর যুক্ত ছিল, অর। এই অরের আগের শব্দও যা, অরের পরের শব্দও তা, তুমি মনে হয় বুঝতে পারো নাই। ওখানে প্রেপোজিশনের পরে দুইটা শব্দ ছিল না, প্রেপোজিশনের পরে দুইটা শব্দ ছিল না ভাইয়া, ওখানে প্রেপোজিশনের পরে ছিল অর, একটা শব্দের পরে ছিল অর। অর যদি থাকে দুইটা শব্দই সেম হবে, অর থাকলে দুইটাই সেম হবে, তুমি হয়তো বুঝতে পারো নাই। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, আছে উড বি লিভিং, হ্যাড বিন লিভিং, হ্যাড লেফট, উইল লিভ। এটা সবাই অ্যান্সার করি ভাইয়া, এটা সবাই অ্যান্সার করি। শিপন তুমি কি বুঝতে পারছো? ওখানে কিন্তু ভাইয়া অর ছিল, অর, তুমি হয়তো বুঝো নাই। তাহলে আমরা বিফোর এবং আফটারের যে ব্যবহারটা দেখছিলাম, এই জাতীয় প্রশ্ন আমরা আরেকটা পেয়ে গেছি। দেখো, বিফোরের পূর্বে, আফটারের পরে, তাহলে পূর্বে বসলে কি বসবে? পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট, পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট। তাহলে আছে উড বি লিভিং, না ভাই হচ্ছে না। আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড বিন লিভিং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন লিভিং হচ্ছে কি ভাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং বি নাম্বারটাও হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে হ্যাড লেফট। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ডান, থ্যাংক ইউ। আজকের যে প্রশ্নগুলো আলোচনা করছি তোমাদের কতটুকু উপকারে আসতেছে একটু জানাও তো। মানে ক্লাস করে কি তোমরা আদৌ উপকৃত হচ্ছ কি না, আমার একটু মন্তব্য শুনতে ইচ্ছা করে মাঝে মাঝে। উপকার না হলে আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করব না, বুঝতে পারছো? জানাও, সবার একটু মতামত জানাও, আমাদের ক্লাসগুলো কি কন্টিনিউ হবে? আমাদের কি ক্লাসগুলো কন্টিনিউ হবে কি না বলো। সবাই একটু জানাও। উপকার হচ্ছে। এখন সাউন্ড আছে ভাইয়া, সাউন্ড আছে, তুমি চেক করো। এখন চান্স প্লে আপনাকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ, বাসি থাকি আগে। এখন তোমাদের প্রতি ভাইয়া ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে মানে যেহেতু আমার এই প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি, ফ্রি কি না বলো? তোমাদের কাছে কি আমি 5টা টাকা এখানে ডিমান্ড করেছি? না। এবং প্রত্যেকটা ক্লাসের স্লাইড বানানো থেকে শুরু করে ক্লাস
শেষ হওয়া পর্যন্ত আমার একটা হিউজ টাইম এখানে ইনভেস্ট করতে হয় সম্পূর্ণ ফ্রিতে। বাট এর বিনিময়ে তোমাদের মিনিমাম কৃতজ্ঞতা স্বরূপও কিন্তু ভাইয়া একটু কাজ করা উচিত। আমি পরবর্তী ক্লাসে যে জিনিসটা মেনটেন করব, তোমরা যারা এখন পর্যন্ত রেগুলার ক্লাস করতেছো অবশ্যই একটু বন্ধুবান্ধবদের মেনশন করতে হবে ভাইয়া, এবং ক্লাসগুলান শেয়ার করার চেষ্টা করো যাতে করে আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্টটা একটু বৃদ্ধি পায়। আজকে আমি আর দাগানো পিডিএফটা ওপেন দিব না, আজকে থেকে আমি কোনো দাগানো পিডিএফ ওপেনলি দিব না। যে শেয়ার করে আমাকে ইনবক্স করবে আমি শুধু তাদেরকেই দিব। প্রত্যেক দিন যে পেজে আপলোড করে দিতাম এটা আজকে থেকে অফ। দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং তোমাদের প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট যে ভাই আমার নামে মামলা দিবি, আমার নামে মামলা দিয়ে কী হইব ক ভাই, আমি এত কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা কিন্তু চাইলেই প্রত্যেকে 10 জন করে বন্ধুকে মেনশন করতে পারো, এতে করে আমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। আমি যদি ক্লাস নেওয়ার মেন্টালিটি আসলে আমার না থাকে, তোমাকে আমি ভালো কিছু দিতে পারবো না। সুতরাং আমাকে ভালো রাখার জন্য হলেও, মানে আমার ক্লাস যদি তোমাদের আসলেই পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধুবান্ধবদের মানে মেনশন করে দেওয়ার চেষ্টা করবা, যাতে এঙ্গেজমেন্টটা আমার ধরে রাখা সম্ভব হয়। দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তোমাদের আগ্রহ থাকে, তাহলেই ইনশাল্লাহ দেখা হবে, আদারওয়াইজ দেখা হবে না। কারণ প্রচণ্ড গরম ভাইয়া, খুব কষ্ট হচ্ছে ক্লাস নিতে। এখন তোমাদের এঙ্গেজমেন্টের উপর নির্ভর করবে ক্লাস কন্টিনিউ হবে কি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আগামী ক্লাসের অ্যানাউন্সমেন্ট আমি জানাই দিব তোমাদের ইন্টারেস্টের উপর। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস অবশ্যই যদি নেই কালকে নিব, টাইম জানাই দেব। আমার ফেসবুক পেজ এবং আইডিতে তোমরা আপডেট পেয়ে যাবা। একটু তোমরা শুনো, সবাই একটু আমার এই ফেসবুক পেজটাকে বন্ধুবান্ধবদের মাঝে একটু প্রমোট করে দিও। যেহেতু নতুন পেজ, একটু এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেলে আমি রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীকালই হবে ইনশাল্লাহ, যদি তোমাদের এঙ্গেজমেন্ট ঠিক থাকে। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ। আর তোমাদের অবশ্যই লাস্ট মোমেন্টে পড়ার থেকে বেশি প্রশ্ন সলভ করার চেষ্টা করো, বেশি বেশি প্রশ্ন সলভ করার চেষ্টা করো, তাছাড়া কিন্তু সম্ভব না। প্রশ্ন সলভ না করলে মানে ভালো করতে পারবা না, এটা নিশ্চিত থাকো। বিগত সালের প্রশ্নগুলো বারবার সলভ করার চেষ্টা করো ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা সহযোগিতা করলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একদম শেষ মুহূর্ত পর্যন্ত ইংরেজি অংশে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ তো আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করব, আমার যদি সামর্থ্য থাকে এবং আমি যদি এরকম টাইম পাই। সবাই ভাইয়ার জন্য দোয়া করো যাতে সুস্থ থাকি। ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।